প্রচন্ড শোরগোল হচ্ছে, কোনো ক্রমে থামছে না। গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, হইচই যেন বেড়েই চলেছে। দ্রুত দরজার ছিটকিনি খুলে বাইরে গেল জাংকুক। লম্বা বারান্দা পেরোতেই নিজের দিকে তাকালো, চোখে বিস্ময় নিয়ে ভুরু কুঁচকে ফেললো। মনে মনে উচ্চারণ করলো, এটা এখানে কেন? এই বদমাইশটা কি করতে এসেছে? নিচে থেকে চোখ সরিয়ে সিঁড়ি ধরল জাংকুক। তাড়াতাড়ি পা চালিয়ে নিচে নামলো সে। যতটুকু বুঝতে পারলো, সেলিনা এখন চটে আছে, চোখে মুখে রাগী ভাব, দাঁত কিরমির করছে। আগত ছেলেটার গায়ে কালো স্যুট প্যান্ট, ডান হাতে একটা ব্রিফকেস। বেশভূষা বিদেশি বিদেশি ছাপ থাকলেও চোখের একটা কটা ভাব। বড় বউ তিরিক্ষি মেজাজে কিছু বলার জন্য অগ্রসর হবে, তখনই ছেলেটা বাজ খাই গলায় চেঁচে বলে উঠল, আমি আপনাদের চেহারা দেখতে আসিনি। আই নিড মানি। আমার টাকা লাগবে, 5 লক্ষ টাকা দিন, না হলে আমি এখান থেকে এক চুলো নড়ব না। দাদার টাকা পয়সা আপনারা কি করে গেলে খান আমিও দেখব। কথাটা শুনে গর্জে উঠল সেলিনা। রাগ সামলাতে না পেরে উঠোন পরিষ্কার করার ঝাঁটাটা হাতে নিল। এক চোট মারতে নিলে সেলিনার রণমূর্তি দেখে তাড়াতাড়ি চোখ মুখ খিচে পিছিয়ে গেল সেই ছেলেটি। পরিস্থিতি দ্রুত সামলানোর জন্য সেলিনার ডান হাতটা ধরল জাংকুক। এক চান্সে ঝাঁটাটা নিজের হাতে নিয়ে সেলিনাকে আটকে দিল। সেলিনা আরো ক্ষেপে গিয়ে চেঁচাতে লাগলো। ছেলেটার দিকে যত প্রাণপণে এগোতে চাইলো, ততবার পিছন থেকে দুটো হাত তাকে আটকে ধরলো। অনবরত সে বলতে লাগলো, থামুন মেজমা থামুন, মাথা ঠান্ডা করুন, প্লিজ আমাকে ব্যাপারটা দেখতে দিন। এই বদমাইশের সামনে সিন ক্রিয়েট করবেন না। অপরদিকে সেলিনা বাঘিনীর মতো হামলা করার বাসনায় উচ্চকণ্ঠে বলে উঠল, জাংকুক আমাকে থামাইও না বাবা, আমাকে থামাইও না, আমি এরে আজকে ছাড়বো না। অনেক কষ্টে সেলিনাকে থামালো জাংকুক। শান্ত করে এক সাইডে দাঁড়াতে বলল। বড় বউয়ের দিকে তাকালো জাংকুক। সম্পূর্ণ ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, বড় মা আপনি কি চান একে এখানে রাখতে? বড় বউ 2 মিনিটের মতো নীরব থেকে গম্ভীর গলায় বলে উঠল, আমি একে চিনি না, মেজ বউ ওকে চায় না। বাড়িটা আপদ মুক্ত করো জাংকুক, আমার কোনো আপত্তি নেই। নাস্তা বানানোর সময় হয়ে গেছে, আমি রান্নাঘরে যাচ্ছি। একটু একটু করে মুখে বাঁকা হাসি ফুটে উঠল। ঠিক এমন উত্তরটাই জাংকুক আশা করেছিল। বড় বউয়ের কাছ থেকে যোগ্য জবাব পেয়ে মাথাটা সামনের দিকে ঘোরালো, সরাসরি তাকালো ওই ছেলেটির দিকে। ছেলেটা যতই ভয় পাক, হাব ভাব এমন বোঝালো যেন সে কোনো তোয়াক্কাই করে না। জাংকুক ওর দিকে এক পা করে এগোতেই কাট সুরে বলল, সেলিনা মামির বড় ছেলে ইউভান, ইউনাইটেড স্টেট থেকে নিউ ইয়র্কের মতো বড়লোকির জায়গায় জুয়া খেলা শুরু, ক্যাসিনোতে লাখ লাখ টাকা হার, গাম্বলিং করতে করতে অর্থ সব শেষ। দেশে ফেরার টাকা ছিল না। এক আমেরিকান মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে কিছু টাকা উদ্ধার। তারপর ইউভানের মুখ ভয়াবহ কালো, গলাটা একদম শুকিয়ে গেছে, ভীতিপ্রবণ অবস্থায় সারা মুখে যেন ছড়িয়ে পড়েছে। জাংকুক একটা তাচ্ছিলের হাসি দিল, ঠোঁট গোল করে ছোট্ট একটা শীষ বাজাতে বাজাতে ডান হাতে প্লেনের উড়ে যাওয়ার ইঙ্গিত দিল। ভুরু দুটো 2 পায়ে নাচিয়ে ইউভানের উদ্দেশ্যে বলল, তারপর বিদেশ টু দেশ, তাই না মিস্টার ইউভান? বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল ইউভান। চোখ দুটো গোল গোল করে আস্তে করে ঢোক গিলল। এই লোকটা কে? কিভাবে এত কিছু জেনেছে? চুটিয়ে ঘামছে সে। প্যান্টের লেফট পকেট থেকে রুমালটা বের করতেই ভীতিগ্রস্ত কণ্ঠে বলল, হু আর ইউ? একগাল হাসি দিল জাংকুক। গলা খাকারি দিয়ে হাত দুটো প্যান্টের পকেটে গুজল, মাথাটা বামে ফিরিয়ে চোখ দুটো ঠিক দোতলায় রাখলো। ওর এমন চাহনি দেখে ঘাবড়ে গেল ইউভান। অন্যদিকে তাকালো কেন? সেও জাংকুকের দৃষ্টি লক্ষ্য করে দোতলার দিকে চাইল। কপালের বাঁ দিকটা রুমাল দিয়ে মুছল সে। তৎক্ষণাৎ কিছু একটা দেখতে পেয়ে বাঁ হাতটা থেমে গেল। ভূত দেখার মতো ঠোঁট ফাঁক করলো সে। উজবুকের মতো
একবার দোতলার দিকে তাকালো আর একবার তাকালো জাংকুকের দিকে। দোতলায় তখন তে দাঁড়িয়ে আছে, সেই ছোট্ট শৈশবের বাচ্চামো চিত্র, আর তার মাঝে নেই। বদলে গেছে তে, যৌবনে পদার্পণ করা টকবকের যুবতী এখন যেন সদ্য ফোটা গোলাপ ফুলের মতো মায়াবী। চোখের চাহনি, মুখের শ্রী, দেহের গড়ন সব মিলিয়ে সুর সুন্দরী। ইউভানের এমন চাহনি দেখে তে অস্বস্তি বোধ করলো। এক দৌড়ে বারান্দা পেরিয়ে রুমে ঢুকে পড়ল। ইউভান চোখ নামিয়ে জাংকুকের দিকে চাইলো। মনটা প্রচুর খচখচ করছে, অনেক কিছু জানার জন্য অস্থির লাগছে। জাংকুক ওর প্রশ্নটোর অবস্থাটা বুঝতে পেরে বলিষ্ঠ কণ্ঠে বলতে শুরু করলো, এ বাড়ির ছোট নাচ জামাই জন জাংকুক, পেশায় নেভি সদস্য, বয়সে আপনার চেয়ে সিনিয়র আছি, সম্পর্কের দিক থেকে কিছুটা ছোট। এত সব তথ্য কিভাবে জোগাড় করলাম নিশ্চয়ই সেটা ব্যাখ্যা দিতে হবে না। ইউভান নিজেকে সামলে নিল। কথাবার্তা খুব সাবধানে বলতে হবে, একটু বাজে আচরণ করা যাবে না। নেভির কর্মরত লোকজন মোটেও ভালো নয়, এদের মেজাজ খুব চড়া, কখন কি করে বসে কিচ্ছু বলা যায় না। একটু আগে যে লোকটা হাসতে হাসতে কথা বলল, এখন তার মুখের অবস্থা অবর্ণনীয়, একেবারে চেঞ্জ অবস্থা। ইউভান খুব মাপজোক করে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন? আমার পিছনে লোক লাগিয়েছিলেন? আমি তো আপনাকে চিনি না, আপনি কি করে আমার পরিচয় পেলেন? জাংকুক কোনো জবাব দিল না, দেওয়ার প্রয়োজন বোধ করলো না। এই বদমাইশের সাথে কথা বলতে অসহ্য বোধ হচ্ছে। এর চেহারা দেখলে ওই বোগমের কথা মনে পড়ছে। এই বদমাইশটা ওই শয়তানকে বন্ধু পাঠিয়েছিল। জাংকুক কোনো ভূমিকা না করে মোদ্দা কথায় ফেলল, আপনি কি মাল নেবেন নাকি বিদে হবেন? কথাটা ধরতে পারল না ইউভান। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেই বোকা গলায় বলল, জি জি। কিছুক্ষণ নীরব থাকলো জাংকুক, পকেটে এখনো 2 হাত গোজা। ইউভানের দিকে তাকিয়ে থাকতেই দ্বিতীয়বার বলল, আপনি কি মাল নেবেন নাকি বিদে হবেন? মাল শব্দটা শুনে ইউভান টাকার কথা ভাবলো। জাংকুক বোধহয় টাকার ব্যাপারটা অন্যভাবে বোঝাচ্ছে। এক প্রকার মুক্ত হলো ইউভান। এরকম বোন জামাই পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। কি সুন্দর করে মালের কথা তুলল। ইউভান সুমিষ্ট হাসিতে সায় জানিয়ে বলল, আমি মাল নেব ভাইজান, তখন তো 5 চেয়েছিলাম, এখন আপনাকে দেখে 10 বলতে চাইছি। এক কাজ করুন, আপনি খুশি হয়ে 10ই দিন। জিনিসপত্রের যা দাম বুঝছেনই তো, সমস্যায় পড়ে যাব। জাংকুকও তাল মিলিয়ে হাসলো। ইউভানের কথায় হাস্যমুখে সায় দিল। পকেট থেকে ডান হাত বের করে কপালের ডান দিকটা চুলকাতে লাগলো। ইউভান বেজায় খুশি, পুরো 10 লাখ টাকা দিচ্ছে। খুশিতে গদগদ হয়ে হি টাইপের হাসি দেবে। প্রচণ্ড শব্দে তখনই প্রচণ্ড শব্দে তার বাগালে চড় পড়ল। গালের চামড়াটা বুঝি ধাই ধাই করে জ্বলছে, কানে যেন ভোঁপো জাতীয় শব্দ হচ্ছে। কঠিন এক চড় খেয়ে মাথা ঝিনঝিন করছে, চোখে এখন ঝাপসা দেখছে। দোতলা থেকে সম্পূর্ণ দৃশ্য দেখছে 2 বোন, রোজ আর জেনি। দুজনেই ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজ ক্রোধিত গলায় চেঁচিয়ে বলে উঠল, একদম ঠিক হয়েছে, খুশি হয়েছি। জাংকুক ভাই, আরো মারো, আরো মারো, পিটিয়ে এটাকে বিদে করো, জোচ্চোরটা যেন জীবনেও না আসে। পাশে অসহায় চোখে তাকিয়ে আছে জেনি। ইউভানের করুণ অবস্থা দেখে তার মোটেও ভালো লাগছে না। যতই হোক না কেন, সে তোর ভাই, ওকে তো একসময় দেখে দেখে রেখেছে, কোনোদিনও অন্যায় করেনি তার সাথে। ছোটবেলার কথাগুলো ভাবলে আজও খারাপ লাগে। ইউভান দাদা ডাকতো তাকে। সেই দাদা কত বছর পর ফিরেছে, কিন্তু দাদা আজ এমন কেন? সেই দাদাটা কোথায় হারিয়ে গেল? সেই দাদা যে জেনির জন্য চকলেট কিনে দিত, মাথায় তুলে কি না কি করতো, মায়ের খুব ভক্ত ছিল। কিন্তু সে আজ কোথায়? কেন সে এসব কুসঙ্গে ফাঁসলো? কেন ওই বোগমের মতো নেশাখোরকে তার বন্ধু করলো? পুরোনো কথাগুলো ভাবতে গিয়ে 2 চোখ ভিজে এলো। খুব সাবধানে আঁচল টেনে চোখ মুছে নিল। রোজ আর চোখে ব্যাপারটা লক্ষ্য করে জেনির দিকে তাকালো, নিচু সুরে বলল, তোর খুব খারাপ লাগছে না রে? জেনির চোখ মুছে রোজের দিকে তাকালো, ঠোঁটে অপ্রস্তুত হাসি টেনে বলল, রাত জেগে পড়তে পড়তে চোখটা নষ্ট হয়ে যাচ্ছে বুবু, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না।
খুব খুব জল পড়ে। রোজ আর কিছু বলার সুযোগ পেল না। পরিবেশটা ইতিমধ্যে গরম হয়ে গেছে। দুই বোনের দৃষ্টি নিজের দিকে গিয়ে থেমেছে। ইউভানের অবস্থা দেখে রোজের হাতটা ধরলো জেনি। ভয় কাতরে দৃষ্টিতে নিচের দিকে তাকালো। ইউভানের মুখ বরাবর চরম একটা ঘুষি পড়েছে। সেই ঘুষিতেই নাকের চিত্রপথ দিয়ে টলটল করে রক্ত বের হচ্ছে। এইটুকুতেও থামেনি জাংকুক। আর এক চোট আঘাত হানার জন্য কান বরাবর ঘা কষালো। ওই দৃশ্য দেখে চোখ খিঁচল ওরা। দ্রুত জেনির হাত ধরে রুমে নিয়ে এলো রোজ। ওই নৃশংস মারগুলো দেখার মতো ছিল না। সকালটা বিশ্রীভাবে শুরু হলো একের পর এক ঘটনা। যে ঘটনাগুলো বিগড়ে দিল সবকিছু। কেউ বুঝতে পারেনি, ধরতে পারেনি এমন কিছু হবে। এক অদৃশ্য ঝড় দামামা বাজিয়ে আছড়ে পড়ল। ইউভানের আগমন নিয়ে ক্ষুণ্ণ ছিল সবাই। তাকে বিদায় করার পর স্বস্তি পায় তারা। জাংকুকের বেধড়ক পেটানো নিয়ে কোনো আপত্তি ছিল না কারোর। সকালে নাস্তা খেতে টেবিলে বসেছে সবাই। গতকাল দুপুরে এসেছে জাংকুক, হুট করে এসেছে। তে যখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি চলে আসে তখন বড় বউ আসল ঘটনা বুঝতে পারে। রান্নাঘরে রান্নার আয়োজন শুরু করতেই কালো জিপটা হাজির হয়। জাংকুক যখন ক্লান্ত শ্রান্ত অবস্থা নিয়ে বাড়িতে ঢুকবে তখনই বড় বউয়ের চাপাচাপিতে পুরো ঘটনা বলে ফেলে। সবকিছু শোনার পর তাকে ছাড়ে বড় বউ। হাত মুখ ধুয়ে খেতে বসে জাংকুক। ঠিক তখনই জানতে পারে তে খায়নি। আসার পরপরই দরজা সেটা ঘুমিয়ে পড়েছে, কারোর সাথে দেখা করেনি। জাংকুক সবটা শোনার পর বড় বউয়ের কাছে অনুরোধ করে ভুল বোঝাবুঝির ব্যাপারটা মেটাতে চায় সে। তবে রাতের ঘটনা শুধুমাত্র রোজ আর জেনি জানে। পোড়া গন্ধের ইতিহাস তারাও চুপচাপ দেখেছে। তে তখন মরিচের জন্য রান্নাঘরে যায়। তখনই তারা মরিচ আনার কাহিনী দেখতে পায়। তে নাক মুখ চেপে মরিচ পুড়িয়ে দরজার পাশে রাখে। সেই দরজার নিচ দিয়ে গন্ধটা জাংকুকের কাছে পৌঁছায়। কাঠের দরজাটা ঠেলে রুমে ঢুকে তে চোরের মতো পা ফেলে বিছানার দিকে তাকায়। সর্বপ্রথম বুকের ওঠানামাটা দেখে। কবে জানি বুকটা স্থির হয়ে যাবে, শরীর হবে ঠান্ডা। যে মাতৃস্পর্শের কাছে 17টা জীবন কাটালো, এমন একটা অনুভূতি সে কি করে সহ্য করবে? জীবন্ত মানুষটা হুট করে চলে যাবে। কান্নার আবেগটুকু খুব দামালভাবে আটকায়। মায়ের সামনে কাঁদা যাবে না, একটুও কাঁদা যাবে না। যে শারীরিক যন্ত্রণায় দিনের পর দিন ভুগেছে তার নরম মনটাতে কষ্ট দেওয়া ঠিক না। তে নিচের ঠোঁটে জিভ ফুলিয়ে ধাতস্থ হয়। পা টিপে টিপে মায়ের কাছে যায়। মাথার কাছে বসে ঘুমন্ত ইয়ঞ্জনের কপালে হাত রাখে। একটু একটু করে চোখের পল্লব মেলে তাকায় ইয়ঞ্জন। কয়েক মিনিটের চেষ্টার পর স্পষ্ট দেখতে পায় মেয়েকে শাড়ি পেশা দেখে খুব খুশি। ফ্যাকাশে ঠোঁটে একটুখানি হাসে। ওই হাসিটুকু তের বুকটায় তীরের মতো বেঁধে। মা আর থাকবে না এমন একটা সুর বাজে। তে খুব আলতো করে কপালে হাত বোলায়। মিষ্টি একটা হাসিতে বলে, তুমি হাসছো কেন আম্মা? আমাকে কি খুব বাজে দেখাচ্ছে? তে কথাটা ইচ্ছে করেই বলে। মায়ের মুখ থেকে মূল্যবান প্রশংসাটা দুই কানে শুনতে চায়। ইয়ঞ্জন মলিন কণ্ঠে দম ছেড়ে বলে, তোকে খুব সুন্দর লাগছে রে মা। এমন সৌন্দর্য যে আমি গর্ভে ধারণ করেছি, এর জন্য আমি ধন্য রে মা। এবার একটু শান্তিতে যেতে পারবো। সাথে সাথেই সুন্দর আকাশে মেঘের বাজ পড়ল। খুব কষ্ট করে ভিতরটা সামলালো তে। কোনোভাবেই মাকে বুঝতে দিলে হবে না। ঈষৎ রাগ দেখিয়ে বলল, তুমি আমাকে তাড়াতে চাইছো যে আমি এখান থেকে বিদায় হই, এ বাড়ি থেকে চলে যাই? তুমি এটাই চাইছো তাই না মা? পাণ্ডুর মুখে হাসে চঞ্চন। মেয়ের কথা শুনে খুব হাসতে মন চাইছে। শরীরে সে বলটুকু শূন্য। বারবার শ্বাস নালিতে দম ফুরিয়ে আসছে। খুব খারাপ লাগছে। তবুও অঞ্জন সবকিছু অগোচর করলো। মেয়ের সান্নিধ্য পেয়ে শান্ত কণ্ঠে বলল, তোর ঘরে প্রথম সন্তান যেন একটা মেয়ে হোক। জাংকুকের জীবনে আর এক মায়ের আদর আসুক। আমি তো মা থাকবো না। তোর মেয়েটাকে মায়ের মতো ভালোবাসিস। আমার শেষ সময়ে যেভাবে পাশে থাকলি, তোর মেয়েটাও দেখিস কত আপন করে নেয়। কোনোদিনও জাংকুকের সাথে দুর্ব্যবহার করবি না। যত ঝগড়াঝাটি হোক না কেন, যত কাটাকাটি হোক, কোনোদিনও আলাদা থাকবি না। এখনকার যুগ বিষাক্ত যুগ রে মা।
এই যুগে তালে তালে নিজেরা শেষ করিয়া নিস না। মনোমালিন্য হলে জাঙ্কুককে সময় দিবি। খবরদার, স্বামীর মুখে মুখে তর্ক করবি না। এইসব শয়তানের প্রয়োজন না। তোর দাদি সব সময় তিন বউকে বোঝাতো। আমি জীবনেও তোর দাদা দাদিকে আলাদা দেখিনি। কথাগুলো মনে রাখিস তে। আজীবন তো চুপচাপ থাকলি, এখন একটু কথা বলা শিখিস। দম ফুরিয়ে আসছে, বুকে প্রচন্ড চাপ লাগছে, চোখের দৃষ্টিও খোলা খোলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন ব্যথায় মশগুল। তে যাওয়ার পর স্বস্তি পাচ্ছে না। অব্যক্ত যন্ত্রণায় কাতরাচ্ছে ইয়ঞ্জন। চিৎকার করে কাউকে ডাকার অবস্থা শূন্য। সমস্ত শরীর ব্যথা, গলা রুক্ষ, কণ্ঠনালী শুষ্ক। ক্যান্সারের জীবাণু দেহের সর্বত্র যেন ছড়িয়ে গেছে। এখন আগের মতো স্বাভাবিক নেই। টপ টপ করে চোখের কোণ বেয়ে জল ঝরছে। ঘনিয়ে আসছে সময়। নাস্তার ট্রে নিয়ে দরজা ঠেলল রোজ। হাসি মুখে ভিতরে ঢুকতেই থমকে গেল সে। বিছানার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হাতের ট্রেটা প্রচুর ঠকঠক করে কাঁপছে। এক চিৎকার দিয়ে সবাইকে ডাকতে নিল। চিৎকারের জন্য মুখ খুলল, কিন্তু অবস্থা দেখে থেমে গেল সে। দ্রুত ট্রেটা নিয়ে টেবিলে রাখলো সে। বিছানায় বসে ত্রস্ত ভঙ্গিতে মাথায় হাত ছুঁয়ে বলল, ছোট মা, ও ছোট মা, খুব লাগছে। হঠাৎ কি হলো? ছোট মা, চোখ খুলুন, বন্ধ করবেন না। আমি আমি এক্ষুনি আম্মাকে ডেকে আনছি। ছোট মা, শুনতে পাচ্ছেন? ও ছোট মা, দয়া করে। অবস্থা বেগতিক। রোজ কথা শেষ করলো না। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত ঘর থেকে বেরোলো। এবার সত্যি সত্যি চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। অস্থির কণ্ঠে গলার স্বর উঁচিয়ে বড় বউকে ডাকলো, আম্মা, তাড়াতাড়ি বের হও, ঘর থেকে বের হও। রোজের উচ্চ কণ্ঠ শুনে বড় বউ বাড়ি চমকে গেল। এমন করে রোজ কখনো ডাকে না, কোনোদিনও গলা ওচাতে দেখেনি। বিপদের আশঙ্কা বুঝে তাড়াতাড়ি চোখ থেকে রিডিং গ্লাসটা খুলে দ্রুত মাথায় ঘুমটা টেনে ঘর থেকে বের হলো। ভুরু কুচকে রোজের দিকে তাকাতেই অশনি ভয়ে বলে উঠল, কি হয়েছে? এমন করে গলা ফাটাচ্ছিস কেন? ছোট মার অবস্থা ভালো না। শ্বাসকষ্ট উঠেছে, হাত পা দাপাদাপি করছে। আমি খাবার দিতে গিয়ে। রোজের কথা শুনে সবাই রুম থেকে বের হলো। পুরো কথাটা শেষ করতে পারল না রোজ। পুরো কথা শেষ না করতেই জাঙ্কুক ঝড়ের বেগে দৌড় দিল। দাম করে দরজাটা খুলে ঘরের ভিতরে ঢুকলো। সেরেনাও কোনো কিছুর পরোয়া করলো না। মাছের এঁটো হাতেই হাই হাই করতে করতে দৌড়ে গেল। রোজের কথাগুলো কর্ণগোচর হতেই বড় বউ বিস্ফোরণ চাউনিতে থ মেরে গেল। ডান হাতের মুঠো থেকে রিডিং গ্লাসটা থপ করে পড়ে গেল। চতুর্দিকে সবকিছু বানোয়াট মিথ্যা, ভেলকিবাজ বলে মনে হচ্ছে। সত্যি আর মিথ্যার দোচালে তিনি যেন বোধ শক্তি হারিয়ে ফেলেছেন। যেই সংসারটা তিন বউ মিলে করলেন, তিন নারীর হাতে শুকনো সংসারের আনন্দলীলা ফুটল। ত্রয়ী পরিচালনার সমস্ত দুঃখ কষ্ট লাঘব হলো। আজ সেই ত্রয়ী বিচ্ছেদের পথে অগ্রসর। কানে হই হই শোরগোল শোনা যাচ্ছে। দরজার সামনে ডিঙিয়ে প্রবেশ করলেন ঘরে। চোখ ফেলেন বিছানার দিকে। সেরেনা সেখানে বিছানায় মুখ গুজে মেঝেতে বসে আছে। রোজের কোলে চঞ্চনের রুগ্ন মাথা। জাঙ্কুক দুই হাতে রুগ্ন হাত দুখানা ধরে আছে। বড় বউ পা টিপে টিপে খুব কাছে আসলো। জাঙ্কুক কিছুটা সরে বসতেই বড় বউ শান্তভাবে বসলো। চঞ্চনের মুখটা ফ্যাকাশে চোখে তাকিয়ে আছে। আদৌ স্পষ্টভাবে দেখছে কিনা জানা নেই। বড় বউ হাত বাড়িয়ে জঞ্জনের চিবুক ছুঁয়ে বলল, ডাক্তার এসে যাবে ছোট বউ, কোনো চিন্তা করো না। নাতি নাতনির ঘরটা দেখে যেতে হবে না? এভাবে চলে গেলে চলবে? এতদিন ধৈর্য ধরেছ, আর কটা দিন সবুর করো। তোমার মেয়েকে আমার কাঁধে কেন ঝুলাচ্ছ? ঝুলিয়ে যেও না। আমি কি এত শক্ত আছি? দেখো না, বয়স তো বেড়েছে। আজ ছুরি থেকে বুড়ি হয়ে গেছি। তুমিও যদি আমার কাঁধে দায়িত্বের বোঝা চাপাও, আমি একা একার কত দেখবো। মায়ের কথা শুনে রোজ ঠোঁট কামড়ে কেঁদে উঠল। সেরেনা এখন বিছানায় মুখ গুজে আছে। ঘুমটা দেওয়া মাথাটা দমকে দমকে কাঁদছে। জাঙ্কুক শান্ত হয়ে আছে। হাতের মুঠোয় চঞ্চলের কঙ্কালসার হাত দুটো স্নেহাদ্রে বোলাচ্ছে। বিয়ের পর থেকে আজ অব্দি শাশুড়িকে রাখতে দেখেনি। মনেও পড়ে না
কোনোদিনও উচ্চস্বর শুনেছি কিনা। এত আস্তে আস্তে কথা বলতো যে কোনো পাষাণও যদি তার কথা শুনতো তবে পাষাণের মনটাও বুঝি মোমের মতো গলে যেত। চরিত্রের বিচারে কোনোদিনও ঝগড়া করতে দেখেনি, দুঃখ মেজাজে থাকেনি, কারোর প্রতি আক্ষেপ করেনি। এক টুকরো পবিত্র হাসি সব সময় ঠুটে থাকতো। যতবার জাঙ্কুকের কাছে আসতো, কথা বলতে এগিয়ে যেত, চঞ্চুন মিষ্টি হাসিতে কপালে মাথায় হাত বুলিয়ে দোয়া করত। যেদিন শুনতে পেল ইয়ঞ্জুন ভয়ঙ্কর রোগে অসুস্থ, সেদিন চোখের পাতা ভারাক্রান্ত হয়ে বুঝে এলো এমন নরম মনের মানুষের এমন পরিণতি হবে। জাঙ্কুক মানতেই পারেনি। অনেকভাবে চেষ্টা করেছে মানুষটার আরোগ্য লাভের জন্য, নানাভাবে যোগাযোগ রক্ষা করে বিদেশি ডাক্তারদের খোঁজ নিয়েছে, কিন্তু সবার মুখে সেই একই কথা, রোগী কোনো মিরাক্কেল ছাড়া বাঁচবে না। তবুও তো হার মানেনি। টাকা থেকে শুরু করে যা প্রয়োজন সব সাধ্যমতো দিয়েছে। আজ সব কিছু পরিপন্থীতে এরকম অবস্থা এসে দাঁড়াবে কে জানতো। জাঙ্কুক নীরব চাহনিতে তাকালো, হাসি দিয়ে বলল, আপনি আমাকে ঠকিয়ে দিলেন। আমার সৌভাগ্যের খাতায় জামাই আদরটা জুটল না। আপনার হাতে জামাই আদরটা দিলেন না মা। এ বাড়িতে 3বার আসার সুযোগ হলো। প্রথমবার এসেছিলাম আপনার বাড়ির অতিথি হয়ে, দ্বিতীয়বার আসলাম জামাই হিসেবে। কিন্তু এইবার যে আপনি ধোকা দেবেন বুঝতে পারিনি। যদি জানতাম আপনার মনে মনে এমন ছিল তাহলে ঠিকই ফাঁকি দিয়ে চলে আসতাম। কোনোভাবেই আপনাকে এমন পয়ত্রা করতে দিতামই না। এতদিন বাইরের মানুষকে ট্যাকেল দিলাম, এখন ভিতরের মানুষই ধোকা দিয়ে বসলো। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ নিচু করলো। পাশে থেকে বড় বউ মৌন ছিল, খোলা জানলা দিয়ে লাল চক্ষুতে তাকিয়ে আছে। এতক্ষণ যেটা টের পায়নি সেটা অনুমান করা মাত্র শান্ত গলায় বলল, মেজ বউ। সারা দিল না সেলিনা, বিছানায় এখনো মুখ ডুবিয়ে আছে। রোজ বেজা নাক টেনে সেলিনার দিকে তাকালো, আদ্র গলায় ডাকলো, মেজমা। আম্মা ডাকে। কোনো হেলদোল নেই সেলিনার, যেমন ছিল তেমনই রইল। বড় বউ আবারও গলা বাড়িয়ে বলল, কলপার থেকে হাতটা ধুয়ে এসো, মাছের এঁটো হাতে বসে থেকো না। বেশ জোর দিয়ে বলল বড় বউ। সম্ভবত সেই পরিপ্রেক্ষিতে সেলিনা হুঁশ ফিরে এলো। বিছানা থেকে মুখ তুলে দ্রুত বসা থেকে উঠল। দরজার বাইরে যেতেই হঠাৎ মাথা ফিরিয়ে বলল, তে কই? উত্তরের জন্য পিছু ফিরে তাকালো জাঙ্কুক। চোখ মুখ ফোলা সেলিনার দিকে শান্তভাবে বলল, বাড়ি নেই, জেনির সাথে কলেজে গিয়েছে। প্র্যাকটিক্যাল খাতা সাইনের জন্য ডেট ছিল, সাইন করেই এসে পড়বে। সবাই জানতো সময়টা চূড়ান্ত, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটবে। এরপর সব ঠান্ডা শূন্য বিলীন। জাঙ্কুক নিজেকে স্থির রেখে প্রতি মুহূর্তের জন্য সজাগ থাকলো। ডাক্তার এসে ইয়ঞ্জুনের পালস রেট চেক করছে। চোখ দুটো অবস্থা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলেন। এরপর শূন্য মুখে ঘর থেকে বেরিয়ে শেষ উত্তরটা জানিয়ে দিলেন। নির্বাক রইল সবাই, মুখে কোনো সাড়া নেই। সবাই এক এক করে বেরিয়ে গেল রুম থেকে। জাঙ্কুক একা পড়ে রইল। ইয়ঞ্জুনের কাছে বসতে বহু কষ্টে ঠোঁট নাড়ালো ইয়ঞ্জুন। ক্ষীণ স্বরে বলে উঠল, বাবা। জাঙ্কুক চটপট ভঙ্গিতে এগিয়ে গেল, ডান হাতটা খুব জোর দিয়ে 2 হাতের মাঝে নিল। ফিসফিস কণ্ঠটা স্পষ্ট শোনার জন্য মাথাটা ঝুঁকিয়ে বলল, আমি শুনতে পাচ্ছি না মা। চোখ বন্ধ করলো ইয়ঞ্জুন। মুখ দিয়ে লম্বা নিঃশ্বাস টানতে রুগ্ন সুরে বলল, তোমাকে বিশ্বাস করি জাঙ্কুক। জীবনে তুমি অনেক বড় হও, তোমার ঘরে যেন সব সুখাসুখ। জিন ভাবিকে দেখে রেখো। আমাকে মাফ করে দিও বাবা, তোমাকে ঠকাইনি। আমি রোগী মানুষ, আমি আগাছার মতো অন্যের উপরে চলি, তোমাকে আপ্যায়ন করতে পারলাম না। জাঙ্কুক মাথা নিচু করে ফেললো, নিজের ঠোঁটটা কামড়ে ধরলো। চঞ্চনের দিকে তাকানোর ক্ষমতা নেই। 2 হাতের মুঠোয় থাকা হাতটা চোখের কাছে তুলে নিল। জাঙ্কুক বন্ধ চোখে ধাতস্থ হয়ে বলল, যেদিন আপনার অসুখের রিপোর্টটা পড়লাম আমি স্বাভাবিক থাকতে পারিনি। কি করলে আপনি সুস্থ হবেন শুধু সেটা নিয়ে চিন্তা করেছি। আপনার মেডিকেল রিপোর্টের কপি পড়ার পর শুধু তের মুখটা ভাসছিল। আমি চাইলে আপনার মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিতে পারতাম, কিন্তু আপনার জন্য এগোয়নি। তে আপনার আশেপাশে থাকলে আমার চিন্তা কম হতো, অন্তত মনে মনে এটুকু স্বস্তিতে থাকতাম। আপনার মেয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে আপনার দেখাশোনা করছে। আপনার মতো মানুষকে আমি হারাতে চাই না। জঞ্জুন মলিন মুখে হাসলো, জলপূর্ণ চোখে
হাসি টেনে তাকালো। একটা অদ্ভুত শান্তির ছায়া সারা মুখে ছড়িয়ে আছে, চেহারায় যেন অব্যক্ত জৌলুসে দীপ্ত। জাঙ্কুক তাকিয়ে থাকতে থাকতে ভাষা হারিয়ে ফেলল। রোগাক্রান্ত শেষ যাত্রার মানুষটার মুখে অদ্ভুত তৃপ্তি। জনজন বেশ তাগদার সাথে জাঙ্কুকের হাতে চাপ দিল। ছোট ছোট বলল, গর্বে মেয়ে ধরেছিলাম, সেই মেয়েকে দিয়ে ছেলে পেয়েছি। ভালো থেকো বাবা, তোমাকে সবসময় বিশ্বাস করি। প্রদীপের শেষ তেলটুকু যেন নিঃশেষ হয়ে এলো। খুব ধীর গতিতে চোখের পল্লব নামালো, শরীরের সমস্ত বন্ধন আস্তে আস্তে আলগা করলো। জাঙ্কুক মূঢ় ভঙ্গিতে ওই মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখের পাতা এক মুহূর্তের জন্য নাড়ালো না। দুই হাতের ভিতর যে জীর্ণ হাতটা একটু চাপ দিয়ে ধরেছিল সেটা সন্তর্পণে চাপহীন হচ্ছে। খসখসের ঠোঁট দুটো নিঃশব্দে কিছু আওড়ালো। শেষ বাক্য উচ্চারণ হতেই থেমে গেল নড়াচড়া। আজীবনের জন্য সবকিছু থেমে গেল। দুপুরের শেষ ভাগ, উদয়ীমান সূর্যটা মধ্য গগন ছেড়েছে, কিছুটা পশ্চিম আকাশে হেলে গিয়েছে। কড়া রোদের তাপটা কম এখন। জেনি ও তে কলেজ থেকে ফিরছে। অ্যাসাইনমেন্টের খাতায় সাইন করাতে খুব ঝক্কি পোহাতে হয়েছে। ম্যাডামকে খুঁজে খুঁজে শেষে ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। ওরা ক্লাসের বাইরে যখন সাইনের জন্য অপেক্ষা করছিল তখন জেনির বাটন ফোনে একটা কল এসেছিল। জেনি অবশ্য স্বাভাবিকভাবে কলটা ধরলেও বড় বউয়ের কণ্ঠে তেমন কিছু বুঝতে পারেনি। নেটওয়ার্কের ঘের শব্দের জন্য সব অস্পষ্ট বলা চলে। কেবল তাড়াতাড়ি আয় কথাটা শুনতে পেয়েছিল, সেটা নিয়ে তত চিন্তা ওঠেনি। বাড়িতে ফেরার পর দুজনে অবাক হলো। জেনি ভাড়া মিটিয়ে তের দিকে তাকালো, আর একবার তাকালো মানুষ ভর্তি বাড়ির দিকে। তেও সন্দেহহান দৃষ্টিতে তাকিয়ে আছে। জেনি খুচরো টাকাটা ব্যাগে পুরে তাজ্জব বলে বলল, কেমন কেমন যেন লাগছে, ফাঁকা বাড়িতে এত মানুষ কেন? কি রেতে, কিছু কি জানিস? তে বাড়ির দিকে দৃষ্টি রেখে না সুযোগে মাথা তোলালো। স্পষ্ট করে জানালো সে কিছুই জানে না। অসংখ্য প্রশ্নের ঝুলি নিয়ে বাড়িমুখো হলো। তে হাতের প্র্যাকটিক্যাল খাতাগুলো জেনির হাতে ধরিয়ে দিল। মুখে বলল, খাতাগুলো ধরো বাবু। জেনি চকিতে তের দিকে তাকালো। ওর কণ্ঠ মলিন কেন? কি হলো? খাতাগুলো নিতেই তের যন্ত্র মানবের মতো আঙিনায় এলো। চোখের সামনে ফুপিয়ে ফুপিয়ে সেলিনা কাঁদছে। তে নির্বোধের মতো তাকিয়ে থাকতেই আশেপাশের মানুষজন দুই পাশ চেপে মাঝ বরাবর রাস্তা দিল। তে ডানে বামে মানুষের উপস্থিতি দেখতেই পা চালিয়ে এগোলো। সেলিনার অবস্থা দেখে আসল রহস্যের তিরোধান করতেই বুকটা কামড়ে এলো তের। বৈদ্যুতিক শক লাগার মতো কয়েকবার পিছিয়ে গেল তে। পিছন থেকে দ্রুত তাকে ধরে ফেললো জেনি। সেও বড় বড় চক্ষুতে মায়ের দিকে তাকিয়ে আছে। সেলিনা মেঝেতে বসে কপাল চাপড়াচ্ছে। জেনি খুব শক্ত করে তের বাহু দুটো ধরলো। ঢোক গেলে পিছন থেকে বলেই চললো, চলতে। জেনি ঠোঁট ভিজিয়ে তের হাতটা ধরলো। সরু কবজিটা 5 আঙুলে ধরতেই কাঙ্ক্ষিত রুমটার দিকে চলল। সেখানে আরো ভিড়, প্রচুর মানুষ কিচকিচ করছে। জেনি ভিতরে ঢুকতেই দাঁড়িয়ে পড়ল। পিছন পিছন টেনে আনা তের হাতটা ছেড়ে দিল। জেনির পিছন থেকে বেরিয়ে এলো তে। বিছানার দিকে তাকাতেই জমাটবদ্ধ অশ্রুগুলো গাল বেয়ে ঝরতে লাগলো। শটান হয়ে শুয়ে থাকা দেহটা চাদরে ঢাকা, মুখটাও চাদরে টেনে দেওয়া হয়েছে। পাশেই বড় বউ শক্ত মূর্তি ভেঙে চুরমার, ধ্বংস। অবুঝ শিশুর মতো হাউমাউ করে কাঁদছে। এরকম কান্না এত বছরের মধ্যে কখনো দেখেনি তে। রোজকেও ওরকম সুখের কান্নায় দেখেনি। জাঙ্কুক ঘরে নেই, লোকজন নিয়ে দাফন কার্য দেখতে বেরিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে হবে। তে অশ্রুপূর্ণ চোখে বিছানার দিকে এগিয়ে গেল। একজন প্রতিবেশী মহিলা সরে গেলে সেদিকে উঠে বসলো। চাদরের ফাঁক গলে পরিচিত হাতটা বিছানায় পড়ে আছে। তে টলমল চোখে সেই হাত ছুঁতেই দাঁত শক্ত করলো। কি ঠান্ডা হাত! এত ঠান্ডা কোনো মানুষের হাত হয়? বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সকালের এই হাতটা ছুঁয়ে কত যত্ন করেছিল, সেই হাতটা এখন ঠান্ডা। মাথাটা ঝিমঝিম করে উঠলো। তৎক্ষণাৎ চোখ খিঁচল তে। মাথা ঘুরছে, কি যেন আপনা আপনি বন্ধ হয়ে আসছে। চোখ খুলতে চাইলো,
কিন্তু পারলো না। শ্রবণ ইন্দ্রিয়ে যেন জেনির তে ডাক্তার শুনতে পেল। চোখের পাতা টেনে খুললোতে ঝাপসা দৃষ্টিতে দেখতে দেখতেই চোখের সামনে আধার ঘনিয়ে এলো। মনে হচ্ছে সে পড়ে যাচ্ছে। ধপ করে একটা শব্দ বুঝতে পারলো। এরপর কোনো জ্ঞান নেই। কেউ যেন ইচ্ছে করে চোখের পর্দা দুটো টেনে দিল। বুঝতেই পারলো না। সে সদ্বিধ হারালো। আধ ঘন্টার ভিতরে সব বন্দোবস্ত করলো জাংকুক। চুনচুনের গমনে সবচেয়ে ভেঙে পড়েছে বড় বউ। কেউ ওনার কান্নাকাটি থামাতেই পারেনি। খবর শুনে চলে আসলো জিমিন, কিন্তু ফোনের মধ্যেই কেঁদে দিয়েছে সে। লাশ বেশিক্ষণ রাখার উপায় ছিল না। ধর্মীয় মোতাবেক দ্রুত দাফনের জন্য ব্যস্ত ছিল জাংকুক। যেই মহিলাটা তারই কাছে জীবনের শেষ মুহূর্ত কাটিয়েছে, তাকে কষ্ট দেওয়াটা কঠিন। তে এখন জ্ঞানহীন। ডাক্তার এসে দেখে গেলেও ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। শোকের ধাক্কাটা নিতে পারবে না সে। ইতিমধ্যে মোল্লা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। সুবিন থেকে শুরু করে সকলেই ছুটে আসছে। আয়ু জিনকে দেখাশোনা করেছে, তাই জিনকে এখনো সে কথা জানানো হয়নি। সূর্য যখন ডুবে গেছে তখন বাড়ি ফিরল জাংকুক। মাথার টুপিটা পকেটে ঢুকিয়ে ঘরমুখো হলো। সাদা পাঞ্জাবির স্লিপ দুটো উঠিয়ে তের খোঁজ নিল। জানতে পারলো তে জেগেছে, কিন্তু কথা বলেনি কোনো। জাংকুক তের কাছে গেল। রোজ মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে। জাংকুক দরজা থেকে জিজ্ঞেস করলো, ওর কি জ্বর? রোজ নাক টেনে কান্না চোখে তাকালো। মুখে কিছু না বললেও মাথা নাড়িয়ে দিল। জাংকুক হ্যাঁ সূচকের জবাব পেয়ে তের কাছে এসে বসলো। তের চোখ বন্ধ করে আছে। পেটের উপর 2 হাত রাখা, বুক পর্যন্ত কাঁথা টেনে রেখেছে। এখনো হালকা নীল রঙের শাড়িটাই পরে আছে। সারাদিনে কাপড় বদলায়নি। জাংকুক ওর হাত দুটোর উপর হাত ছুঁয়ে দেখলো, কি সাংঘাতিক। জ্বরের মাত্রা খুব বেশি লাগছে। এত তাপমাত্রা নিয়েও চুপ করে আছে। জাংকুক বেশ চিন্তায় পড়ে গেল। লক্ষণ ভালো না। ধাক্কাটা বেশ ঠান্ডাভাবে নিয়েছে। এরকম হয়ে থাকলে তো স্বাভাবিক হতে পারবে না। বেশ উদ্বিগ্নের সাথে জাংকুক জিজ্ঞেস করলো, জ্বরটা চেক করেছো? রোজ একটু সামলে নিয়ে বলল, না ভাইয়া, ঘরে থার্মোমিটার নেই। যেটা ছিল ওটা ভেঙে গেছে। তোমার কি মনে হয় জ্বরটা স্বাভাবিক? রোজ মাথা নাড়িয়ে না বোঝালো, খুব বেশি। কি করব ভাইয়া, বাড়ির মধ্যে এত তছনছ। আম্মাই নিজে বিলাপ করে কাঁদছে। ছোট মার যাওয়াতে এত কষ্ট পাবে ভাবতে পারিনি। এতদিন ছোট মা যেমনই ছিল আমাদের সাথে ছিল, কিন্তু আজ থেকে কি করে নিজেদের মনকে বোঝাবো? ওই বিছানাটা খালি পড়ে আছে, কেউ নেই। প্রতিদিন সকাল বিকেল আমরা সবাই ঘরে ঢুকতাম। ছোট মার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতাম। আজ থেকে কাকে এসে বলবো? বিছানার দিকে তাকালেই কান্না পায়। কেউ নেই ওখানে। জাংকুক কথার বদলে দীর্ঘশ্বাস ছাড়লো। ডান পকেটে হাত ঢুকিয়ে রোজের উদ্দেশ্যে বলল, 2টো কাজ দেব, করবে? পকেট থেকে ফোনটা বের করলো জাংকুক। নিজের জিমের অ্যাকাউন্টে ঢুকতেই প্রসন্ন গলায় বলল, বড় মাকে উপরে আসতে বলো। যদি না আসে বলবে আমি ডেকেছি। রোজ ডান হাতের উল্টো পিঠে চোখ মুছলো। বসা থেকে উঠে দাঁড়াতেই জাংকুক দ্বিতীয় কাজটাও বলে ফেললো, গা মুছিয়ে ওর শাড়িটা বদলে দাও। এই মুহূর্তে কোনো প্রশ্ন করো না। কাজ দুটো এক্ষুনি কমপ্লিট করবে। আমি আশেপাশে আছি। কোনো সমস্যায় পড়লে আমাকে ডাক দেবে। কথা কি বুঝেছো? জাংকুক ফোনের কিবোর্ডে আঙুল চালাতে থাকলো। কথা মতো রোজ কোনো প্রশ্ন করলো না। চুপচাপ নিচে চলে গেল। দেখে এভাবে রাখা যাবে না। যার জন্য এতদিন এ বাড়িতে রেখেছে আজ সে নেই। আর মোল্লা বাড়িতে রাখলে চলবে না। সময় ঘনিয়ে আসছে। জাংকুক দ্রুত একটা অ্যাপ্লিকেশন লিখে মেল পাঠালো। সেকেন্ড বাটন ক্লিক করতেই এক কপি মিনহোকেও পাঠালো। নোটিফিকেশনে জেকে দেখতেই বা ভক্তির চোটে মিনহো সাথে সাথেই চেক করলো। চা খেতে খেতে মেল পড়তে লাগলো। বেশ ফুরফুরে মেজাজে পড়তেই বড় চুমুকটা দিল সে। যেই চতুর্থ লাইনটা পড়বে ফস করে সমস্ত মুখ ভর্তি চা ঝর্ণার মতো ছেয়ে দিল। কি ছিল ওটা? চতুর্থ লাইনটা আবার পড়লো মিনহো। আশ্চর্যে স্তব্ধ হয়ে গেল। হ্যালো, জাস্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই এম অ্যাপ্লাইং ইমিডিয়েটলি ফর আ প্রাইভেট কটেজ offered of you. May my application be accepted as soon as possible. All formalities should be mailed from my head office. I am cancelling my leave for 2 days.
In that completion, let me request be speedily approved. Any out, any false. I am returning to the field. Hopefully, my personal facilities will be good. I want to tighten my personal security. J.J.K.